অভিষেক ব্যানার্জির এখন এমন অবস্থা হয়েছে যে কুণাল ঘোষ ওকে চেটে দিচ্ছে। দেখুন কি বললেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। কথায় আসি, দেখুন আমি খালি ভাবি তৃণমূল কর্মীদের, সাধারণ তৃণমূল কর্মীদের অবস্থা। তাদের দলের একজন সর্বোচ্চ নেতাকে যদি 20 মিনিট তারা বক্তৃতা দিতে শোনে, সেই নেতা 10 মিনিট বলে যে আমি চুরি করিনি, বাকি 10 মিনিট বলে আমি অন্য দলে যাব না। আমি খালি বলছি নিচে বসে থাকা কর্মীদের অবস্থাটা খালি ভাবি। বিশ্বাস করুন, আমি তো আর রাজনৈতিক দল করি, অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে আমাদের দল, এখনো যাচ্ছে হয়তো, কিন্তু আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমি একটা বসে থাকবো মঞ্চের সামনে, আর মঞ্চে আমি শুনবো জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যকে এইসব বলতে হবে যে বিশ্বাস করুন আমি চুরি করিনি, বিশ্বাস করুন আমি দল ছেড়ে অন্য দলে যাবো না। যাই হোক, একটা কথা এরপরে বলি যে এই কথাটা ঠিক, যেটা আমি এর আগেও শুনলাম, তার সাথে আমি একমত যে গতকাল পর্যন্ত যে অভিষেক ব্যানার্জিটা জনৈক ছিলেন, আজকে তিনি আর জনৈক থাকলেন না। ইনি কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা আমরা জেনে গেলাম। উনি বললেন যে দুবার আমার নাম করা হয়েছে। এখানে আমার একটা জিনিস ভারী অদ্ভুত লাগলো, উনি বললেন যে সিবিআই আমার নাম বলছে, আমার পরিচয় বলছে না কেন, ভাব বাচ্চা বলছে। ভাব বলছে। আপনার মনে থাকবে আজাদা, 2021-এর ভোটের আগে বিশেষ করে, কি তার আগে পরে, যখন ওনার বিরুদ্ধে এই গরু চুরি, কয়লা চুরি, তারপর চাকরি চুরির তদন্ত নিয়ে অনেক কথা হতো, আমাদের বিরোধীদেরকে উনি আক্রমণ করে বলতেন যে আমাকে এরা ভাইপো ভাইপো বলছে কেন, ক্ষমতা থাকলে আমার নামটা বলে দেখাক, আমাকে ভাইপো বলছে কেন। আর এখনের দাবি হচ্ছে এরা আমার নাম বলছে কেন, আমি যে ভাইপো অভিষেক সেটা বলছে না কেন, আমাকে ক্ষমতা থাকলে ভাইপো বলে দেখাক। সুতরাং এই যে কি চায় বোঝা যাচ্ছে না। তবে একটা কথা ঘটনা যে মানে এর পরেও আমি গতকালও যে কথাটা এখানে বলেছি, আজকে আমি সেইটাই বারবার করে বলতে চাই। এই যাবতীয়, সত্যি কথা বলতে, আজকে যে আমরা তিনজন দাঁড়িয়ে আছি, এই নিয়োগ দুর্নীতি বলুন কি তৃণমূল নেতাদের দলবদল নিয়ে আমাদের কারোরই খুব একটা নতুন কথা বলার নেই। গত 3-4 বছর ধরে আমরা যা বলিনি, নতুন প্রশ্নটা হচ্ছে এইটাই, বা বলতে পারেন পুরনো প্রশ্ন নতুন করে করতে চাই এইটাই, যে এত কিছুর পরে ফাইনালি এই ব্যক্তিটি গ্রেপ্তার হবে, জেলের ভাত খাবে কি খাবে না। তো আপনারা দেখলেন শতরূপ ঘোষ কি বললেন, যে তৃণমূল নেতা এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, আপনি যে কোনো নেতাকে দেখবেন মঞ্চের উপর ভাষণ দিলে প্রথমে একটা কথা বলে যে তৃণমূল চোর নয় আর আমরা চুরি করি না। মানে 2 ঘন্টার যদি সভা হয়, 1.5 ঘন্টা এই কথা হয়, 1 ঘন্টার সভা হলে 50 মিনিট তো শুধু আমরা চোর নই আর আমাদের নেত্রী চুরি করেনি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর নয়, এই কথা বলতে বলতে কিন্তু 50 মিনিট কেটে যায়। বাকি 10 মিনিট মানে একটু ইশারা দিয়ে দেয় যে কিরকম চুরি করতে হবে, আর কিচ্ছু নেই। আপনি সভাগুলো দেখবেন সারাক্ষণ সেই হরিয়ানা গুজরাট, মানে পশ্চিমবঙ্গে সভা করছে, ভাষণ হচ্ছে হরিয়ানা গুজরাটের। আর আমরা চুরি করিনি, আমরা চোর নই, উনি আমাকে ফাঁসিয়ে দিয়েছেন, ওনারা এই নাম ঢোকাচ্ছেন, সিবিআই এই করছে, ইডি এই করছে, কিন্তু আমরা চোর নই। কিন্তু আলটিমেট লাস্ট শেষে কি দেখা যাচ্ছে যে কিছুদিন যাওয়ার পর ওনারাই আবার জেল থেকে ঘুরে আসছে। মানে এই হচ্ছে পশ্চিমবাংলার বর্তমান শাসক দলের অবস্থা। চিন্তা করুন একবার, যেখানে পুরো সিস্টেম, পুরো ডিপার্টমেন্টটাই দুর্নীতিতে ভরা, সেখানে মঞ্চের উপর দাঁড়িয়ে বলছে আমরা চুরি করিনি। বলছে রুটি দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন, বলছে যে রুটি দেওয়া হচ্ছে, আমি নাকি বিজেপিতে যাব। দেখুন এটা হচ্ছে একটা পলিটিক্স। মানে আমি কর্মীদের কাছে একটু ভালো সাজার জন্য বললাম যে যে রুটি দেওয়া হচ্ছে বিজেপিতে যাব, আরে আমার গলা কেটে দিল, আমার মুখ, সেই গলা দিয়ে মুখ দিয়ে মমতা ব্যানার্জির নাম বেরোবে। মমতা ব্যানার্জি সম্পর্কে আপনার পিসি হন, উনি এখন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি ওনার নাম গলা কাটলে বেরোবে, না কাটলে বেরোবে, ওটা পরের কথা। কিন্তু আপনি যে মানে বক্তব্যটা দিলেন, তার তো কোনো ভিত্তি নেই। মানে এই যে মানে আমি বিজেপিতে যাব না, কে বলেছে যেতে, কে ডেকেছে আপনাকে, কার সাথে আপনার কথা হয়েছিল, কে আপনাকে বলেছিল সেটা জানান। যে আমাকে অমুক জন বলেছিল, অমুক জায়গায় বলেছিল, আমার কাছে মেসেজ এসছে কি মেল এসছে, হঠাৎ করে মঞ্চের উপর দাঁড়িয়ে বলে দিলাম আমাকে রুটি দেওয়া হচ্ছে, আমি বিজেপিতে যাবো। আমি তো এই প্রথম শুনলাম, তার আগে আমি আজ পর্যন্ত কোনোদিনও শুনিনি। কিভাবে বক্তৃতা দেন, একটা দেবেন, একটা দেওয়ার মতো দিন যদি আমরা বসে বসে শুনি। কিন্তু এইসব কথা বলে সত্যি মানে হাসিও পায়, কিছু বলতেও পারি না। যাই হোক, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এবং দেখুন শতরূপ ঘোষ আরো কি বললেন অভিষেক ব্যানার্জিকে নিয়ে বা তৃণমূলকে নিয়ে, দেখাচ্ছি। কথা হচ্ছে যে একটা কথা উনি আমাদের দিকেই খুব সম্ভবত ইঙ্গিত করলেন যে একটা দল আছে কিন্তু কোনো লোক নেই। আবার আমরা এরকমও দেখি যে কোনো লোক আছে মনে করুন, তার কোনো দল নেই, যে কারণে সে বলছে যে ভাই আমি তোমার দলের, কিন্তু দলটা নিচ্ছে না। দলে দুটো গোষ্ঠী আছে, দুটো গোষ্ঠীর কেউ নিচ্ছে না, যার ফলে তাকে রাজনৈতিক বিশ্লেষক হয়ে ঝোলা নিয়ে চ্যানেলে চ্যানেলে ঘুরে বেড়াতে হচ্ছে। এইসবও হয়। যাক, আমি আজকের যে বিষয় সেটা নিয়ে কথা বলছি। দেখুন, শুভেন্দু অধিকারীকেও একটা সময় যখন এই জল্পনা চলছিল, 2014 সাল থেকে আমরা বলেছিলাম, তখন শুভেন্দু অধিকারী ওই সময় একাধিক মিটিং এ বলেছিলেন যে আমাকে নিয়ে জল্পনা ছড়ানোর চেষ্টা করছে সিপিএম, আমি তৃণমূলেই আছি, ওরকমই গলা, ইনি বলছেন গলা কেটে দেবো, শুভেন্দু হয়তো বলেছিলেন কান কেটে দেবো, হোয়াট এভার, কে কি কাটাবে আমি জানি না। কিন্তু মোট কথা, আমার মুখ থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে, বিজেপি হাটাও, দেশ বাঁচাও ইত্যাদি আমি কোনো
কোনোদিন যাবো না বিজেপিতে। আচ্ছা বলুন তো, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসের মন্ত্রী ছিলেন, কংগ্রেস যখন ওনাকে কালীঘাটে ওনার ঘর থেকে নিয়ে গিয়ে দিল্লির মন্ত্রী করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি একদিন এই দলটার পিঠে ছুরি মেরে তাদের 1 নম্বর শত্রু বিজেপির সঙ্গে ঘর করবো? এগুলো কেউ দল বদল করার আগে বলে না, সবাই এইসবই বলে। কিন্তু রাজাদা, আজকে আমি বলছি এই সমস্ত আলোচনার বাইরে যেটা প্রশ্ন সেইটা হচ্ছে, চার্জশিটে একটা লোকের নাম চলে এসছে এবং পরিষ্কার কল রেকর্ডিং পাওয়া গেছে, সেই ভয়েস স্যাম্পল এখন ম্যাচও করানো হয়ে গেছে যে সে নিয়োগ দুর্নীতি থেকে তোলা, চাকরি বিক্রি থেকে তোলা টাকা, কয়েক কোটি টাকা সে চাইছে, হিস্সা চাইছে নিজের। তারপরে সেই লোকটা জেলে না থেকে কি করে মঞ্চে দাঁড়িয়ে এত বাতিলা মারছে, এইটা আমরা জানতে চাই। শতরূপ ঘোষ উনি পরিষ্কার বললেন যে যে লোকটার নাম চার্জশিটে চলে এসেছে, সিবিআই যে চার্জশিট দিয়েছে আপনারা জানেন, সেখানে লেখা আছে কোনো এক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে পরিষ্কারভাবে লেখা নেই যে তিনি তৃণমূলের কি সিপিএম কে বিজেপি বা কংগ্রেসের, সেরকম কিছু লেখা নেই। তো সেই লোকটা বুঝতে পারছে এখন বাংলার মানুষ যে কোন মানুষটা, তো সেই মানুষটা কি করে এখন সভা করে বেড়াচ্ছে, তার তো এখন জেলে থাকার কথা। যাই হোক, এটাই শতরূপ ঘোষ পুরো মোটামুটি ধুইয়ে দিলেন। দেখুন আর কি বললেন তিনি। মনের কথা ওনার ভাইপো জানবে না তো কে জানবে, আমি সেটা বলছি না। আমি বলছি উনি যেটা বললেন যে প্রতীকটাই আসলে, আমি বুঝলাম না প্রতীক বলতে দলীয় প্রতীক বলছেন না প্রতীক জয়নের কথা বলছেন। হতে পারে হয়তো উনি বলতে চাইছেন যে আমার দল এখন অভিষেকও নয়, মমতা ব্যানার্জিও নয়, আমার দল এখন প্রতীক জয়নই আসল। দ্বিতীয় কথা একটা শুনলাম, উনি রাজুবাবু বললেন, রাজনৈতিক বিশ্লেষক বিশিষ্ট, যে তৃণমূলের শৃঙ্খলাবদ্ধ দল, 100% তৃণমূল নিশ্চয়ই শৃঙ্খলাবদ্ধ দল, সে কারণে যে কোনো ছোলার ডালকে নিজের প্রতিনিধি বানায় না, বলে যে তোমরা এখন বাইরে থেকে সাপোর্ট করো আমাদেরকে। কিন্তু যে কথা সেটা হচ্ছে, দেখুন এখন এখানে উদাহরণ টানতে গেলে না, বিভিন্ন দলে গোষ্ঠীদ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি, যে কেউ বলবে যে আমাদের দলে এরকম দেখা যায় না, চেয়ার ছোড়াছুরি মারামারি, বাট হোয়াট এভার, হয়তো যেরকম বিজেপিকে নিয়ে বললো আর 5টা দলকে নিয়ে বলতে পারে কেউ। কিন্তু ঘটনা হচ্ছে রাজাদা, এই গোষ্ঠীদ্বন্দ্বগুলো যদি তৃণমূলের খালি চেয়ার টানাটানিতে সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো আমাদের অতটা চিন্তার বিষয় হতো না। মুশকিলটা হচ্ছে এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বকটেই হয়। অন্য কোনো রাজনৈতিক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কিন্তু 9 জন মানুষকে আগুনে পুড়িয়ে মানুষের মাংসের কাবাব রান্না করা হয় না। একটা 9 বছরের বাচ্চা মেয়েকে চিন্তা করুন, সে বোধহয় চেনে না, পৃথিবীকে এখনো ভালো করে চিনতে শিখলো না, সে জানলো না মেয়েটা তার কি অপরাধ, কতগুলো লোক তাকে প্রথমে কোপালো, তারপরে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেললো। মেয়েটা জেনে গেল না যে আমি কোন অপরাধে এই শাস্তিটা পেলাম। এটা কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হয়। সুতরাং যারা ক্ষমতায় রয়েছে না, যারা সরকারে রয়েছে, তাদের কিন্তু সত্যি সত্যি একটুখানি আয়নার সামনে দাঁড়ানোর সময় এসছে। আর যদি তারা দাঁড়াতে না চায়, তাহলে মানুষের তাদের কলার ধরে হিড় হিড় করে নিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড় করানোর সময় এসছে। আমরা মানুষের কাছে সেই আবেদন করছি। মানে কি অবস্থা দেখুন, একটা দল নিজেকে কোনোভাবে শুধরানোর চেষ্টা করছে না। প্রথম থেকে যেই দুর্নীতি, এখন চেষ্টা করছে না আরো কতটা বেশি করা যায়। এই রাজ্যের অন্তত ভালো হবে এদের কাছ থেকে আশা করা যায় না। যাই হোক, খবরটা দেখানোর ছিল তাই দেখালাম। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।